চব্বিশের গণ অভ্যুত্থানে বিজয়ের প্রাক্কালে শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী বিপ্লবী জনগণের সঙ্গে যে মিশে গিয়েছিল, এক কাতারে চলে এসেছিলেন। সেনাবাহিনী যে জনগণের বিরুদ্ধে আর অস্ত্র ত্যাগ করেনি, এর আগে তো সবাই জনতার বিরুদ্ধে ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে। জুলাইয়ের 4 তারিখও এবং 5 তারিখ সকালেও কিন্তু অনেক লোক মারা গিয়েছে। শেষ দিকে এসে অর্থাৎ 5ই আগস্ট মূলত কি হয়েছিল, যখন সেনাবাহিনীর আর শেখ হাসিনার অন্যায় নির্দেশ মানতে চায়নি। মূলত 4 তারিখ থেকে কিন্তু এটা হচ্ছিল, যে কারণে শেখ হাসিনা বলছিলেন যে আমার পুলিশ তো ঠিক আছে, পুলিশ তো আমার কথা শুনছে, পুলিশ তো জনগণের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, মানে আন্দোলনকারীদেরকে শেখ হাসিনা সন্ত্রাসী জঙ্গি বলে আখ্যা দিয়েছিলেন। আমার পুলিশ তো ঠিক মতো কাজ করতেছে, সেনাবাহিনী কথা শুনছে না কেন? কী কারণে কথা শুনছে না সেটি জানা গেছে। গতকাল রাতে এই বিষয়টি অনেক গণমাধ্যম এসেছে যে বিবিসির ওয়ার্ল্ড নিউজের হার্ট টক অনুষ্ঠানে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কো। আমরা দেখে আসি বা সেখানে তিনি কি বলেছেন। আমি এই মুহূর্তে প্রথম আলো অনলাইন কোট করছি। সেখানে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কো। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার টুর্কো একথা বলেছেন। বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক ওই অনুষ্ঠানে ফলকার টুর্কোর সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। বাংলাদেশ প্রসঙ্গে তিনি কি বলেছেন ওইটুকু আমি তুলে ধরছি। ফলকার টুর্কো বলেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশ উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল। আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ফলকার টুর্কো বললেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তদন্ত করতে বললেন। আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরও বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল। যাই হোক, এটা একটা পার্ট। মূল কথাটা হলো এই যে সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের বিরুদ্ধে আর অস্ত্র ধরেনি, তার কারণ হলো জাতিসংঘ থেকে বলে দেওয়া হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বললেন, আমরা বলে দিয়েছিলাম যে তোমরা যদি এই ছাত্রদের উপরে বিরুদ্ধে অবস্থান নাও তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তোমাদের আর সেনা পাঠানো নাও হতে পারে। মানে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানোর যে সুযোগ সেটি নাও থাকতে পারে। তাহলে বুঝতে পারছেন আপনারা কি ঘটেছিল সেদিন। জাতিসংঘ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন তারাও পাশে এসে দাঁড়িয়েছিল। যদিও আমি বলবো আমরা বিভিন্ন সূত্র থেকে জানি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য এটার বিপক্ষে ছিলেন, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার বিপক্ষে ছিলেন। আমরা বিভিন্ন সূত্র থেকে তখনও জেনেছি, এখন তো জানি। মূলত সেনাবাহিনীর উপরের দিকে একটা লেয়ার যারা শেখ হাসিনার আজ্ঞাবহ ছিলেন, শেখ হাসিনার 15 বছরে নানানভাবে সুবিধাপ্রাপ্ত ছিলেন, তারাই মূলত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আর আমি আজকে এই সঙ্গে আরও কয়েকটা কথা বলতে চাই যে এই ভিডিওতে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে মববাজি কিন্তু বন্ধ হচ্ছে না। কালকে রাতেও কিন্তু আমরা জানতে পারলাম যে মিরপুরে একটি বাসায়
ছাত্ররা অভিযান চালিয়েছে। এটি কিন্তু ঠিক না। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল বলেছিলেন একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ কোথাও অভিযান চালাতে পারবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি এটি কিন্তু বন্ধ হচ্ছে না। আমি আবারও বলতে চাই, আমার মতো দেশের প্রতিটি মানুষ নিশ্চয়ই বলবে এই ধরনের অভিযানের নামে এই ধরনের মববাজি বন্ধ হতে হবে। ওদিকে পুলিশের আইজি তিনিও কিন্তু কালকে বলেছেন রংপুরের একটি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা নিতে গিয়ে তারা হামলার শিকার হচ্ছেন। এইটা কিন্তু আমাদের দূর করতে হবে। এই অবস্থার পরিবর্তন আমাদের করতেই হবে। গণমাধ্যমে একটি রিপোর্ট দেখলাম, বিশেষ করে প্রথম আলোতে তারা আজকে রিপোর্ট তাদের প্রধান শিরোনাম করেছে যে 6 মাসে পুলিশের উপর 225 হামলা, মব নিয়ে উদ্বেগ। দেখেন, তাহলে 6 মাসে পুলিশের উপরে 225টা হামলা হয়েছে, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আমি বলি যে আপনাকে তো ভাই দিন শেষে পুলিশের কাছে যেতে হবে কি না? 15-16 বছরে শেখ হাসিনা তার একটি দলীয় পুলিশ বাহিনী তৈরি করেছিল। এটা সত্য যে পুলিশ বাহিনীতে এখনও আওয়ামী লীগের নিয়োগকৃত অনেক পুলিশ অফিসার, অনেক পুলিশ সদস্য রয়ে গেছেন। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের কাজ করতে হবে, তাদের শুধরাতে হবে, হয় তারা ভালো হবে আর নয় চাকরি ছেড়ে দেবে। কিন্তু পুলিশের উপরে আমাদের যে নির্ভরতা, এটা থাকতে হবে। পুলিশ একটি দেশের গুরুত্বপূর্ণ অর্গান। আইন শৃঙ্খলা বাহিনীর বিকল্প কিছু হতে পারে না, তাহলে সেটি কোনো রাষ্ট্র হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করার সুযোগ দিতে হবে, তাদেরকে ইফেক্টিভ করতে হবে, তাদের ভিতরে যে নৈতিক শক্তিটি ফিরিয়ে আনতে হবে। তারা যেন জনগণকে দেখে ভয় না পায়। বাস্তবতা হতে হবে সন্ত্রাসীরা, অপরাধীরা পুলিশকে, আইন শৃঙ্খলা দেখে ভয় পাবে, এই অবস্থান তৈরি করতে হবে। এই অবস্থান তৈরি করার জন্য আমরা যারা দেশের নাগরিক আছি আমাদেরকেই সামনে এগিয়ে আসতে হবে। দিন শেষে কিন্তু পুলিশকে সক্রিয় করতে হবে, দিন শেষে পুলিশ আমাদের লাগবে, এটি কিন্তু সবাই ভাবতে হবে। এই যে ছাত্রদের নেতৃত্বে অভিযান হামলা, এটি বন্ধ হতে হবে। এটি কোনো কল্যাণ রাষ্ট্রের কাজ হতে পারে না। এই দেশে একটি রাষ্ট্র আছে, সরকার আছে, সরকারের বিভিন্ন সংস্থা আছে, যেখানে ল্যাপস আছে, দুর্বলতা আছে, ঘাটতি আছে, দলবাজি আছে, সেটি আমাদের দূর করতে হবে। কিন্তু দিন শেষে প্রশাসনকে, পুলিশকে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। না হলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত একটি যে রাষ্ট্র আমরা চাই, আমরা যেই কল্যাণ রাষ্ট্রের দিকে এগোতে চাই, সে রাষ্ট্র কিন্তু হবে না। এবং এই জন্য আমি মনে করি সবার আগে রাজনৈতিক দলগুলোকে বিশেষ ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতাদের ভূমিকা রাখতে হবে, তারা যেন আইন মানার চেষ্টা করে এবং তারা যেন আইন মানে, এবং তাদের সারা বাংলাদেশে যে সমস্ত নেতাকর্মী আছে প্রত্যেককে এই নির্দেশনা দিতে হবে। আমরা যেন কেউ কোনো অবস্থাতে আইন হাতে তুলে না নিই। আল্লাহ হাফেজ।